সুপ্রিয় দর্শক, আমরা আমাদের দৈনিক ইনকিলাবের সাপ্তাহিক খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান মাঠে ময়দানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের দেশের প্রেক্ষাপটে অন্যান্য খেলার চাইতে সবচেয়ে বেশি জনপ্রিয় যেটা বলবো আমরা, সেটা হচ্ছে ফুটবল। পাশাপাশি ক্রিকেটও আছে। আমরা এক এক সময় এক এক বিষয় নিয়ে এক এক টপিক্সের উপরে আমরা আলোচনা করব। আজকে আমরা ফুটবল বিষয়কে আলোচনায় আমাদের সাথে আমরা পেয়েছি আমাদের একজন তরুণ ক্রীড়া বিশ্লেষক আরশান শাফকাতকে আমরা আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি। ইদানিং মেসিকে নিয়ে কিন্তু অনেক আলোচনা সে নিজেই বলেছে যে আর্জেন্টিনায় গত লাস্ট ম্যাচটা যে সে খেলেছে সেই ম্যাচটাই তার জীবনের শেষ ম্যাচ ঘরের মাঠে। তার মানে একটা কিন্তু মেসেজ চলে আসতেছে যে মেসি আর বেশি দিন আর্জেন্টিনা পাচ্ছে না। এখন সেটা কি 2026-এর ওয়ার্ল্ড কাপ খেলে তো নিশ্চয়ই, 2026 ওয়ার্ল্ড কাপ খেলেই কি মেসি আপনার মনে হয় এবং কি সরে যাওয়া উচিত, নাকি না তার আস্তে আস্তে ফর্মও কি আপনার কাছে কেমন মনে হচ্ছে যে সে কি আসলে 26-এর পর আর খেলার মতো অবস্থায় সে থাকবে কিনা? আমি পার্সোনালি ছোটবেলা থেকেই মেসির খুব বড় ভক্ত। বাংলাদেশের ম্যাক্সিমাম আর্জেন্টিনা ফ্যান। হ্যাঁ, ওই ডিউ টু মেসির কারণে আর্জেন্টিনা আমাদের মনোভাব এবং ভালোবাসা চাবে যে মেসি খেলুক। আমি পার্সোনালি চাচ্ছি মেসিকে ওয়ার্ল্ড কাপে লাস্টবারের মতো দেখার জন্য, বাট আনফরচুনেটলি এবং ফরচুনেটলি মেসির জন্য তার আর্জেন্টিনার সাথে যা জিতার ছিল, সে কোপা আমেরিকা থেকে শুরু করে সবকিছু তার হয়েছে, ওয়ার্ল্ড কাপ থেকে সব হয়ে গেছে, কোনো অপূর্ণতা নেই এক কথায়। এবং আমরা যদি দেখি তার গত 3 বছরে তার খেলা কিন্তু প্রচন্ড ভালো ছিল, কিন্তু গত 10-15 সালে যেরকম খেলা ছিল তার কিন্তু খেলা অবশ্যই রিগ্রেস করেছে গতদিনে। তো এমএলএস এর এক্সপেরিয়েন্সের থ্রুতে তার এই ওয়ার্ল্ড কাপটা খেলা তার এমন হতে পারে যে তার ফর্মটা ফল করতে পারে এবং তার ইমেজটা তাতে এটা জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অবশ্যই করতে পারে। আমরা এরকম অনেক প্লেয়ারকে দেখেছি যারা তাদের মনুষ্যত্ব শক্তি নিয়ে তারা খেলাটা আগে গিয়েছে, লেজেন্ডস বলতে গিয়ে, কিন্তু দেখা যায় তারা এক পর্যায়ে তারা ওভাবে কন্ট্রিবিউট করতে পারে না, বা মানে তাদের বেস্টটা তুলে আনতে পারে না। তো মেসির জন্য আমার মনে পার্সোনালি সে যেখানে আছে তার এখানে রিটায়ার করলে সে একটা লেজেন্ড অফ দ্য গেম হিসেবে, বেস্ট অফ অল টাইম হিসেবে এইটাই হবে। আমরাও চাই মেসি খেলুক, কারণ সামনের 2026 বিশ্বকাপটা আমাদের বাংলাদেশের মতো সারা বিশ্বের অগণিত মেসি সমর্থক যারা আছে তারা তার লাস্ট ওয়ার্ল্ড কাপটা দেখুক, এটা আমরাও আশা করি। এবং সেই পর্যন্ত আমরাও আশা করি মেসি ফর্মে থাকুক এবং এই ফর্মে এই থেকে সে ভালো একটা জায়গা থেকে সে খেলা থেকে বিদায় নেয়। এটা সারা জীবন সবসময় মানুষের মনে, ভক্ত সমর্থকদের মনেও গেঁথে থাকবে। আচ্ছা, এরপরে আমরা একটু আমাদের দেশের ফুটবলের দিকে একটু নজর দিই। দেশের ফুটবলের বিষয় হচ্ছে যে আমাদের, আপনি জানেন যে ন্যাশনাল টিমটা নেপালে আছে, আমাদের জাতীয় দল, এবং দুটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল। একটা অলরেডি খেলে ফেলেছে 6 তারিখ, যেটা গোললেস ড্র হয়েছে নেপালের কাঠমান্ডুতেই। লাস্ট ম্যাচটাও 9 তারিখ হওয়ার কথা ছিল। ওদের পলিটিক্যাল সিচুয়েশনটা খুব খারাপ একটা অবস্থা হয়েছে, প্রধানমন্ত্রী সবাই পদত্যাগ করে ফেলছে, খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে নেপাল যাচ্ছে, যার কারণে ওখানে আনফা মানে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন যেটা আমরা বলি, ওরা সিদ্ধান্ত নিয়েছে যে ম্যাচটা হবে না। এখন আটকা আছে বাংলাদেশের টিম নেপালে, যদিও আমরা কিছুক্ষণ আগেও জেনেছি, ফুটবল ফেডারেশনের সাথে আমরা কথা বলেছি, ফুটবল ফেডারেশন বললো যে না, তারা নিরাপদে আছে, ভালো আছে, তারা চলে আসবে, সেটা অন্য বিষয়। কিন্তু এখন ঘটনা হলো, আমরা বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের ফুটবলটা আপনার চোখে আমাদের ফুটবলটা কতটা এগিয়েছে? আজ থেকে 20 বছর আগে আমরা যেখানে ছিলাম, আপনি কি মনে হয় আমরা সেখানেই আছি, না আমাদের কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে চোখে পড়ার মতো? আর না হলে আমাদের এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? আমরা তো বেশ কিছুদিন ধরে আমরা ভালো মানের কোচও কিন্তু আমরা ন্যাশনাল টিমে দিচ্ছি। আপনি জানেন যে বিগত কয়েক বছর ধরেই কত বছর ধরেই আমাদের ন্যাশনাল টিমের কোচ বাইরের কোচ, স্প্যানিশ কোচ, তারপরে অস্ট্রিয়ান কোচ ছিল, বিভিন্ন দেশের কোচ আমাদের ছিল। সুতরাং কেন বাংলাদেশের ফুটবলটা ওই জায়গাতেই ঘুরে ফিরে থাকে? জি, এর থেকে উত্তরণের আসলে বিষয় কিভাবে আমাদের আগালে ফুটবলটা একটা জায়গায় যাবে? জি, এই প্রসঙ্গে আসলে বলাটা খুব মুশকিল, কারণ আমরা গত কয়েকদিন ধরে দেখতেছি যে বাইরে থেকে আমরা
দেশি দেশি player যারা মানে বাইরে থাকে প্রবাসী player, তাদের আসা একটা ট্রেন্ড শুরু হয়েছে। হয়েছে। আমি বলবো না যে এখন 20 বছর আগের পর্যায়ে বাংলাদেশ এখনো পৌঁছাতে পেরেছে, কিন্তু আমি অবশ্যই এমন দেখেছি যে আমার বন্ধুরা, আমার আশেপাশে যারা আছে তারা হঠাৎ করে ফুটবলে তাদের আগ্রহটা হঠাৎ করে ফিরে এসেছে, যেটা আমরা আলফাজ কাইসার হামিদদের সঙ্গে ছিল। আমি বলবো যে হামজা চৌধুরীর মতন একটা প্লেয়ার সবার আকর্ষণটা কেড়ে নিয়েছে, এবং সামিদ সোম যেটা যে কিনা আমার পার্সোনাল ফেভারিট প্লেয়ার, মোরসালিন, সে আন্ডার 23 তে কালকে 80 গোল এবং 3টি অ্যাসিস্ট করছে সিঙ্গাপুরের সাথে, দুর্দান্ত খেলেছে সে, ফাউলগুলো খুব ভালো করে করেছে। তো এই জায়ন আহমেদ, এদের জন্য আমাদের ফুটবলের নজরটা খুব বেশি বেড়ে গেছে, কিন্তু আমি বলবো না যে আমাদের ফুটবলটা এখনো খেলা ওয়াইজ ভাবে ফেরত আসতে পেরেছে, এবং এটাই প্রধান একটি কারণ ছিল আমাদের কোচিং। আমাদের কোচিং নিয়ে এখন অনেক কন্ট্রোভার্সি চলছে। আমাদের যে মেইন কোচ, তাকে নিয়ে খুব কন্ট্রোভার্সি চলছে, যে সিন্ডিকেটিং অর নেপোটিজম এসব নিয়ে খুব প্রশ্নবিদ্ধ হচ্ছে। তো আমার এই প্রসঙ্গে মনে হবে যে ম্যানেজমেন্ট, আমাদের ফ্যান্স হিসেবে আমাদের মাঠে যাওয়া, সাপোর্ট করা, গুড লিডারশিপ, একটি ভালো এইম অবজেক্টিভ, এগুলাতে আমরা আসলে ফুটবলকে আরো আগাতে পারি। সর্বোপরি আমার কথা হচ্ছে, আমরা যেটা দেখছি বিগত দিনে, আমরা তো আসলে দীর্ঘদিন ধরে ফুটবলটাকে দেখছি, যেহেতু আমার সাংবাদিকতা থেকে বলেন, তার আগে আমরা ফুটবলের ফ্যান ছিলাম, নিজে ফুটবল খেলেছি, সুতরাং আমরা যে বিষয়গুলো দেখতাম আগে, বাংলাদেশের সব জায়গায় ফুটবলটা হতো, বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় কিন্তু ফুটবল হতো, ফুটবলটা একটা জোয়ার ছিল। বাইরে থেকে, ঢাকার বাইরে থেকে অনেক ফুটবলার উঠে আসছে ন্যাশনাল টিমে। বাংলাদেশের ঢাকার লিগে তখন তো 2 ভাগে ভাগ হয়ে যেত বাংলাদেশ, আবানি মোহামেডান, এবং এই আবানি মোহামেডানে অনেক অজস্র খেলোয়াড় ফুটবলার আসছে যেটা ঢাকার বাইরে থেকে। কিন্তু এখন এই জিনিসটা খুব কম দেখা যাচ্ছে, ফুটবলটা আসলে মাঠে কম। আপনি দেখেন 10 একটা লিগ হয়, একটা সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, একটা প্রিমিয়ার লিগ হয়, মহিলাদের একটা লিগ হয়, আর ন্যাশনাল টিমের কিছু কাজ আছে বাইরে, ওইটা তো আপনি খেলতে হবে, কেন এফসি গাইডলাইন অনুযায়ী এফসি যে টুর্নামেন্টগুলো আছে ওগুলি খেলতে হয়, আপনার ধরেন ওয়ার্ল্ড কাপ বাছাই এগুলি খেলতে হয়, এগুলো আপনাকে খেলতে হবে। কিন্তু ওই খেলা ঘরোয়া ফুটবল লিগ, ঘরোয়া ফুটবলটা চাঙ্গা থাকা, এটা তো অনেক ডিফারেন্স। এই জিনিসটা কেন হচ্ছে না বাংলাদেশে? জি, আমাদের আসলে সত্যি কথা বলতে গেলে আমাদের বাংলাদেশের যে ফুটবলের যে রুটটা, ওই রুটটা আসলে নাই। আমাদের যে ফুটবল বাছাই হচ্ছে, আপনি দেখেন আমাদের নর্মাল পাবলিক কখন কোন ট্রায়াল হচ্ছে, এখন প্রবাসীরা ট্রায়াল দিলে এখন আমরা জানতে পারি, কিন্তু এর আগ পর্যন্ত যে কখন ট্রায়াল হতো, কখন কল আপের ট্রেনিং, কখন এগুলোর কোনো জানি কিছুই আমাদের কোনো নলেজ ছিল না। আমরা ইভেন আমরা কোনো খেলার মাঠও পেতাম না। হতে পারে যে ব্রাদার্স অর আমরা মোহাম্মদের এদের মাঠ আমরা ভাড়া করে খেলা, কিন্তু এইভাবে তো হয় না। আমরা ইভেন গুলশান, বসুন্ধরা এইসব সাইডে আমাদের টিনেজারদের জন্য আমাদের সব জায়গায় জাস্ট এখন নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে যে ফুটসল গ্রাউন্ড, 6-7 এর সাইড আমরা ভাড়া করে এভাবে খেলা, কিন্তু এভাবে তো আসলে আমরা ফুটবল আশা করছি না। আমি অনেক ফুটবলারদের চিনি ঢাকার বাইরে, প্রচন্ড ভালো এবং কেপেবল অফ প্লেইং দ্য ন্যাশনাল টিম, প্রচন্ড ট্যালেন্টেড প্লেয়ার্স, কিন্তু তাদের আসলে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিস অর ল্যাক অফ স্কাউটিং এর জন্য আমরা এরকম প্লেয়ার্স আমরা রিক্রুট করতে পারছি না আসলে বাংলাদেশ ফুটবল টিমে। এবং আমি এটাকে অনেকটা দায় দিব আমাদের বাফুফুকে, কারণ আমাদের রিক্রুটিং সিস্টেমটা আসলে সত্যি কথা বলতে গেলে ওই লেভেলের না। বিদেশে যে আমাদের রুরাল রুটস থেকে আমরা প্লেয়ার বের করে নিয়ে আসবো, ওদেরকে একটা অপরচুনিটি ক্রিয়েট করে দিব যেন ওরা এসে ট্রায়াল দেয় এবং আমরা পিক করি। আমাদের মাঠ গড়ে তোলা, খেলার জন্য প্রফেশনাল রিক্রুটার্স হায়ার করা বিদেশি, যারা ফুটবল নিয়ে আসলে নলেজ আছে, এইগুলা করলে আমরা ঘরোয়া থেকেই ফুটবলারদের আনতে পারবো রুটস থেকে। খালি তো প্রবাসীদের না নিয়ে প্রবাসীদের নিয়ে হলেই তো ফুটবলটা আগাবে না, নিজের দেশের থেকেও তার তৈরি করতে হবে। অফকোর্স, কারণ এটা একটা এমনই একটা জিনিস যে এটা বাই রোটেশন থাকতে হবে। আপনি এটা আমার মনে হয় যেটা আপনার সাথে একটু অ্যাড করতে পারি, আপনি এটা একমত হবেন কিনা, যে আমাদের যে এইজ লেভেলটা
এটা ঠিক করতে হবে। ধরেন আমরা যদি বিদেশে আমরা দেখেছি অনেক, যেমন আমরাও বেশি জানবেন যেহেতু আপনি ফুটবলের অনেক খবর রাখেন, বার্সেলোনার যে একাডেমি বা বিভিন্ন যে একাডেমি ওরা কিন্তু 7-8 বছর থেকেই শুরু করে দেয়। হ্যাঁ, 8 বছর 10 বছর 12 বছর 14 বছর এই যে এইভাবে যাচ্ছে, একবার যাচ্ছে আরেক ম্যাচ আসতেছে, একবার যাচ্ছে। এই জিনিসটা যদি আপনার এইজ ভিত্তিক মানে বয়স ভিত্তিক ফুটবলটাকে যদি আপনি এইভাবে না রাখেন, তাহলে তো একটা সময় আপনি ন্যাশনাল টিমে আপনি পাচ্ছেন না। আপনার পিছনে কিন্তু থাকতেছে, লাইন থাকতেছে, আপনার ন্যাশনাল টিম থেকে 5 জন বের হচ্ছে, আবার তারপরের থেকে 5 জন ঢুকে যাচ্ছে, ওখানে আবার তারপরের থেকে 5 জন আর আসতেছে। এইভাবে যদি আপনি বয়স ভিত্তিক ফুটবলটাকে গুরুত্ব দেন, তাহলে আমার মনে হয় ফুটবলটা আগানো অতটা সহজ হবে না। অফকোর্স আমাদের আসলে খুব দুঃখজনক বিষয় যে আমাদের আসলে যেভাবে আমরা ইন্টারন্যাশনালি দেখে থাকি যে 7-8 বছর থেকে আমরা ফুটবলারদের রিক্রুট করা শুরু হয় বিভিন্ন একাডেমিতে, আমাদের বাংলাদেশে এরকম কিছুই নেই। কারণ আমরা দেখি, আমি এটা দেখেছি যে আন্ডার 16 অনূর্ধ্ব 16-তে আমি 22-23 বছরের প্লেয়ারদের দেখেছি। হ্যাঁ, আমাদের ইয়াং প্লেয়ারদের রিক্রুটমেন্ট বা আমাদের বাসা থেকে যে একটা মোটিভেশন বলে, উৎসাহ যে তুমি ফুটবলার হবে, বা যাদের উৎসাহ থেকেও তাদের প্যারেন্টসদের কনভিন্স করতে পারে না, তারা কিন্তু আসলে এভাবে আসতে পারছে না। এই দিকটা নজর দিতে হবে, এই দিকে নজর দিতে হবে, এই দিকটা একটা ভবিষ্যৎ ক্রিয়েট করতে হবে, ভবিষ্যৎ একটা দেখাতে হবে। There has to be a light at the end of the tunnel. জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।